নমস্কার, বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটা মনে আছে? মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। আচ্ছা, এই পড়া পড়া খেলা ব্যাপারটা কি বলুন তো? পড়তে পড়তে কি খেলা যায়, নাকি খেলতে খেলতে পড়া যায়? জানবো বিশেষজ্ঞদের কাছ থেকে। আসুন আগে তাদের সঙ্গে আলাপটা সেরে নিই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। রয়েছেন শ্রী সৌম্য সেনগুপ্ত, পেশায় একজন গণিতের শিক্ষক। নমস্কার। রয়েছেন শ্রী সমর বাগচি, বিআইটিএম কলকাতার প্রাক্তন অধিকর্তা। নমস্কার। আপনাদের দুজনকেই আজকে স্টুডিওতে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক সময় শোনা যায় যে বাচ্চা মন দিয়ে পড়াশুনো করছে না, ক্রমশ অমনোযোগী হয়ে উঠছে, অথবা পড়াশোনার বিষয়ে আগ্রহ হারাচ্ছে, যদি বিশেষ করে এই বিষয়টা হয় গণিত বা বিজ্ঞান। এরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে আজকের এই পর্ব আপনারই জন্য। আর বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানের আমাদের যারা খুদে দর্শক আছো, আমি তাদেরকে বলি, যদি তোমাদের মনে হয় যে অঙ্ক বইটা দেখলেই বেশ ভয় ভয় লাগছে, অথবা বিজ্ঞান বই থেকে একটু দূরে থাকতেই ভালো লাগছে, তাহলেও আজকের পর্ব তোমারই জন্য। আমাদের আজকের বিষয় খেলার ছলে অঙ্ক শেখা। আমি স্যারের কাছে জানতে চাইব, স্যার, খেলার ছলে অঙ্ক শেখা আদৌ কি সম্ভব? আসলে অঙ্ক ব্যাপারটাই বিশেষ করে শিশুদের যখন আমরা শেখাতে শুরু করছি, তাকে মূর্ত থেকে বিমূর্তে নিয়ে যেতে হবে আমাদের। মূর্ত ধারণা, তার চোখের সামনের, হাতের সামনের নানা জিনিসপত্র থেকে সে অঙ্কের বিমূর্ত ধারণাগুলোয় যাবে। তাই এটা একেবারেই খেলার ছলেই হওয়া বাঞ্ছনীয়, খেলার ছলেই হওয়া দরকার। স্যার, আপনি কি মনে করেন খেলার ছলে অঙ্ক শেখা যায় কি? অঙ্কের মতন একটা গম্ভীর বিষয়, সেটা খেলতে খেলতে হয়? আচ্ছা, এখানে এই যেসব জিনিস সাজানো হয়েছে তার থেকে আমার মনে হচ্ছে যে এটা বোঝানো যেতে পারে। এটা হচ্ছে তো এক, তো এটা এক, সম্পূর্ণ এক। আচ্ছা, এইটাকে দুভাগে ভাগ করলাম। বাচ্চাকে জিজ্ঞেস করবেন শিক্ষক বা শিক্ষিকা, আচ্ছা এইটা এর কতখানি? বাচ্চা সঙ্গে সঙ্গে উঠবে অর্ধেক। আচ্ছা, অর্ধেক এইটা, আচ্ছা এটা অঙ্কের ভাষায় একে যদি আমি এক বলি, তাহলে এটাকে অঙ্কের ভাষায় আমি কি বলবো? দুভাগের এক ভাগ, তাকে আমি বলি একের দুই, এরমভাবে লিখি। তখন মূর্ত থেকে বিমূর্তে আসার কথা সৌম্য বলল, সেইটার এইরকমভাবে যদি আমি পড়াই বাচ্চাকে, তাহলে তার বোধের বিকাশ হয়। সেই বাস্তব জগৎকে চেনানো আমাদের হয় না, যেটা রবীন্দ্রনাথ চেষ্টা করেছিলেন শান্তিনিকেতনে, বাচ্চাদেরকে প্রকৃতির সাথে চেনা, লেখাপড়ার সাথে যে আমাদের জীবনের যে যোগ, সেই যোগটাকে যোগ করা, আনন্দের সাথে যোগ করা, সেইটা হচ্ছে আমাদের শিক্ষা। সেই সম্বন্ধে একটুখানি পরে বলবো, রবীন্দ্রনাথ থেকে একটু পাঠ করে শোনাবো পরে। বেশ, স্যার খুব সুন্দর করে বললেন যে আনন্দ করে শেখা, অর্থাৎ এই যে বিষয়টার প্রতি ভয়, সেই ভয়টা এইভাবে শিখলে বোধহয় ভালোবাসায় রূপান্তরিত হয়। স্যার, আপনার এই যে কর্মজীবনে, শিক্ষক জীবনে, আপনার কবে থেকে মনে হচ্ছে যে এইভাবে শেখানোটা হলে তাহলে বোধহয় সঠিকভাবে এগোনো যায়? আমার প্রায় 20 বছর হতে চলল শিক্ষকতার জীবন। তো শুরুতেই আমার পাশেই যিনি রয়েছেন সমর বাগচি স্যার, ওনার সান্নিধ্যে আমার আসার সুযোগ হয়। আমার মনে আছে বেশ মানে দেড় দশক হবেই স্যারের বাড়ি গিয়েছিলাম, এবং স্যার আমাকে বলেছিলেন যে সৌম্য, অঙ্কের যাবতীয় কিছু, যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে ভগ্নাংশ, লসাগু গসাগু, এই সমস্ত কিছুই সামান্য কিছু উপকরণ দিয়ে শেখানো সম্ভব। তখন অতটা ভালো করে বুঝিনি, কিন্তু তারপরে এই যে নতুন সিলেবাস চেঞ্জ হওয়ার পরে এই যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের যে বইগুলো, সেই বইয়ের পাতায় পাতায় অঙ্ক বিষয়টাকে হাতে কলমে মজা করে শেখার এত সুন্দর সুন্দর পদ্ধতিমালা আছে, যেগুলো ছেলে মেয়েদের শেখাতে গিয়ে আমিও শিখে চলেছি, অহরহ শিখে চলেছি। ফলে এই প্রতিনিয়ত আমরা শিখে চলেছি, চেষ্টা করে চলেছি সেই শেখাটাকে সকলের সাথে ভাগ করে নেওয়ার। এটা একটা বলতে পারেন ধারাবাহিক প্রক্রিয়া। সত্যি স্যার যেরকম বললেন, খেলার ছলে হয়তো সত্যি আমিও কিছু শিখে ফেলেছি। আপনারাও দেখুন, এই অনুষ্ঠানের শেষে নিশ্চয়ই কিছু না কিছু শিখবেনই।
আচ্ছা, আরেকটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে, তার আগে বলি যে আমরা ছোট থেকে ধারাপাত পড়েছি, তাই তো? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, এই সমস্ত শিখেছি। কিন্তু একটা ছোট্ট শিশু যখন প্রথম শিক্ষার অঙ্গনে পা দিচ্ছে, তখন ঠিক আছে চন্দ্র না হয় একটা বুঝলাম, কিন্তু পক্ষ যে দুটো, নেত্র যে তিনটে, বেদ যে চারটে, এগুলো তার পক্ষে একটু কঠিন হচ্ছে না? স্যাররা তাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন যে আর একটু সহজ করে যদি বাচ্চাদের বলা যায়, তাহলে হয়তো ওরা আরও সহজে শিখতে পারে। স্যার একটু বলুন, এই নতুন ধারাপাতের কথা কি বলছিলেন? এই বিষয়টা আমার শেখার সাথী বলে একটি সংগঠনের কাছ থেকে, তারা শিশুদের নিয়ে কাজ করেন, দেবব্রতবাবু সহ আরও বেশ কিছু মানুষজন আছেন। তো তাদেরই একটি ছড়া দিয়ে আমি এটা একটা কিছু কাঠি দিয়ে দেখাচ্ছি। আমরা শিশুদের যখন সংখ্যা চেনাবো, সংখ্যাটা আমরা কিভাবে চেনাবো, তার জন্য আমাদের দরকার কিছু কাঠি আর গার্ডার। ঠিক আছে, এবারে দেখুন আমরা একটা ছড়া বলছি, বলতে বলতে এটা করছি। আকাশে ওই একটা চাঁদ, আমাদের সব দুটো হাত, 3 চাকা ওই রিক্সা যায়, কুকুর ছোটে 4টে পায়, এক হাতে 5 আঙ্গুল হয়, আর শোলা যায় 6টা পায়, 7 পাখনায় মাছ সাঁতরায়, মাকড় সাজায় 8টা পায়, 9 পা ওই 3 রিক্সায়। সে আগে শিখেছে একটা রিক্সার 3টে চাকা, সে 3 রিক্সায়। এবারে এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল। দেখুন আমরা 7 লিখছি, একটা ছবি আঁকছি, এটা তো একটা ছবি। 8 লিখছি, একটা ছবি, এটা তো একটা ছবি। কিন্তু 9 লিখছি, সেটাও একটা ছবি। কিন্তু যাই আমার 10 হচ্ছে, তখন আমার ছবিটা কিন্তু পাল্টে যাচ্ছে। তো 2 হাতে যে 10 আঙ্গুল হয়, তখন আমরা ওদেরকে শেখাতে হবে যে 10 হলেই তোমার হবে একটা গুচ্ছ। কারণ আমাদের অঙ্কের পদ্ধতিটাই হচ্ছে 10-এর পদ্ধতি, অর্থাৎ হয় 10 ভাগ হবে, নয় 10 গুণ হবে। তো এই যে দেখুন 10 হলো, একটা কটা গুচ্ছ পেয়েছি আমি? একটা গুচ্ছ। তাহলে এই দেখুন এটা আমার একটা, আর কটা আমার খুচরো নেই, সেই জন্য আমার 0। তার মানে এই ঘরটার নাম হচ্ছে এককের ঘর, এই ঘরটার নাম হচ্ছে দশকের ঘর। তাহলে এই যে দেখুন 10 আমি তাকে শেখাচ্ছি, 1 0 10 বলে দিলে সেটা কিন্তু হলো না। তাকে বোঝাতে হবে যে কেন এই শূন্যটা কি, এই যে এককটার মানটা যে 0, এইটা তাকে বোঝানো দরকার। তো এইভাবে যদি আমরা শেখাই, এবং তার সাথে আমরা একই সঙ্গে দেখুন এই যে আমরা একটা মালা নিয়েছি, এটা হচ্ছে গণিত মালা। ঠিক আছে, এই গণিত মালার পুঁথিগুলো দেখুন 10 10 করে, 10টা, আবার 10টা, আবার 10টা। তার মানে তাকে বারবার এই জিনিসটা বোঝাতে হবে যে 1 10 2 12, 1 10 3 13। এই যে ধরা যাক আমি আরেকটা সংখ্যা বানাচ্ছি, 1 10 3 13, ধরা যাক এখানে দেখুন আমি বানিয়েছি। তার মানে তাকে আমি বললাম তুমি একটা 10 নিলে, তাহলে কটা খুচরো নেবে তুমি? তখন সে বলবে আমি 3টে খুচরো নেব। তাহলে দেখুন 1 10 3, এই যে 1 2 3। তাহলে সে এককের ঘরে এবার কত লিখবে? সে এককের ঘরে লিখবে 3। এই যে ব্যাপারটা, তাকে কিন্তু বারবার তার চোখের সামনের বিভিন্ন জিনিস দিয়ে আমাদেরকে বোঝাতে হবে, তবেই বোঝাটা তার কাছে মানে কি বলবো, মজার হবে। আমি এখানে দেখুন আমি একটা সংখ্যা নিয়েছি 2 10 5। এই 2 10-এর 2 মানে কত, আর 5 মানে কত? 2 মানে হচ্ছে এই দেখুন 20, আর 5। তাহলে দেখুন আমার কাছে আরও একটা টুল আছে, এটাকে স্থানীয় মানের আমরা কার্ড বলতে পারি। ধরা যাক আমি 25 দিয়ে দেখাই, তাহলে সে এইভাবে 25 করলো। এবারে 25 মানে কি, দুটো 10, তাহলে সে দুটো 10-এর গুচ্ছ নিল, আর তার সাথে সে 5টা নিল। ঠিক আছে, 1 2 3 4 5 করে, 1 2 3 4 5 করে নিল, 5টা 25। আবার সে এখানে গণিতমালার সাহায্যে বানালো 2 10 5, 1 2 3 4 5। তার মানে এইভাবে সে বারবার বারবার যখন এইটা বুঝবে, আমরা কিন্তু দেখুন একটা জিনিস খেয়াল করে, আবার এই 25 26 27 এগুলো কিন্তু দেখুন ইংরেজিতে নেই, ইংরেজিতে জাস্ট 25 35। তার মানে আমরা কিন্তু বাংলা এখানে এই যে বাংলার মধ্যে এখানের মধ্যে যে গল্প আছে, দেখুন আরও একটা ছোট্ট মজার জিনিস আমি বলতে ভালো লাগবে। দেখুন আমরা বলি কি 25 26, তার মানে 20টা আগে, দশকের মানটা আগে বলছি। আর বাংলার ক্ষেত্রে ঠিক উল্টো, 25 26 27, বা ধরুন 31 32, এই যে ব্যাপারটা,
তার মানে এগুলো যত আমি হাতে কলমে করবো এবং তার সঙ্গে বলবো, তাহলেই সে শিখে যাবে। আমি আর একটা 3 অঙ্কের সংখ্যার ধরুন দেখাচ্ছি। ধরা যাক আমি নিলাম এই সংখ্যাটা বানালাম, এই দেখুন, এই যে আমি একটা বানিয়েছি 935। এই 935-এর 9 মানে কি সে বুঝে যাবে যে 9 মানে 900, 3 মানে 30, আর 5 মানে 5। বইয়ে এই ধরনের কিছু কার্ড করার কথা বলা আছে। এই যে এইগুলো দিয়ে আমরা বিস্তারিত কিছু কয়েকটা স্যাম্পল আপনাদের দেখাবো। এইটা মানে হচ্ছে 1, এইটা মানে হচ্ছে 10, শিশু জানে এটা মানে 10, এইটা মানে 10-এর কার্ড, আর এইটা মানে হচ্ছে 100-র কার্ড। ঠিক আছে, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাই যে এই যে সংখ্যাটা যখন আমি বানাচ্ছি, আমি কোনটা বানিয়েছিলাম, আমি বানিয়েছিলাম 935, তাই তো? এই দেখুন আমি 935 বানাচ্ছি। তার মানে সে এখানে কিন্তু বানাবে কীরকমভাবে আমি একটা দেখাই। সে 9টা 100-র কার্ড নেবে, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900 হলো। আবার 3 মানে কত? 30, তাহলে সে 3টে 10-এর কার্ড নেবে, এই যে 10, 20, 30, আর কটা 1-এর কার্ড নেবে? 5টা। তার মানে দেখুন 1, 2, 3, 4, 5। মানে এইটাই হচ্ছে খেলতে খেলতে শেখা, খেলতে খেলতে শেখা। সে দেখুন এগুলো কিন্তু আমাদের বইয়ে করতে বলা আছে। আপনারা যদি 4, 5, 2, 3 এদের বইগুলো দেখেন, প্রত্যেকটা বইয়ে এইভাবে কার্ড করতে বলা হয়, কিন্তু কেউ করে না, এটাই দুঃখের ব্যাপার। এইভাবে কিন্তু আমরা যদি মজা করে শিখি, শেখাটা তার কাছে হবে আনন্দের। তাকে আর মুখস্থ করতে হবে না, যে প্লেস ভ্যালুটা তাকে কিন্তু আর মুখস্থ করতে হবে না, তার একেবারে মাথার মধ্যে ঢুকে যাবে। তো আমরা এইভাবেই চেষ্টা করছি। আমরা এই যে চেষ্টাটা আমাদের, আমরা আবার বলছি যে সমস্যার বা আরও কিছু মানুষজন, তাদের কাছ থেকে আমরা শিখেছি, বইগুলো থেকে আমরা শিখছি, আমরা বাচ্চাদের কাছ থেকে শিখছি, এবং শিখে আমরা সেগুলোকে একটা জায়গায় রাখারও চেষ্টা করছি। জীবনশিক্ষা.com নামে আমাদের একটি ওয়েবসাইটে আমরা এই ক্লাসগুলো কোভিডের সময় আমরা ভালো করে রেকর্ড করে করে আমরা একটি টিভি প্রোগ্রাম চালিয়েছি সারা করোনা পিরিয়ড ধরে, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা নামে। সেই অনুষ্ঠানের রেকর্ডিংগুলো এই জীবনশিক্ষা.com ওয়েবসাইটে তোলা আছে বিভিন্ন বিষয় ভিত্তি করে। শেখাটা হতে পারে কিন্তু আনন্দ। মানে প্রথমে জিজ্ঞেস করছিলাম যে আদেও খেলতে খেলতে শেখা সম্ভব কিনা। এই তো দারুণ একটা রঙিন জগৎ, বাচ্চাদের সেই রঙিন জগতে অঙ্ক ঢুকে পড়েছে, এর থেকে ভালো আর কি হতে পারে। মানে সংখ্যারা, আপনি যে বললেন যে সংখ্যা আসলে একটা ছবি, একদম সত্যি মানে কথাটা এত ভালো লাগলো যে সংখ্যা একটা ছবি। এই যেখানে অনেক ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এইটার একটু শিখিয়ে আমাদের বোঝান না যে কি করে কি হচ্ছে। এই ভগ্নাংশ নিয়ে বলছি, তার আগে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। কিছুদিন আগে আমাদের স্কুলে রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে সরোজিনী নাইডু কলেজের ডিপার্টমেন্ট অফ সাইকোলজি থেকে মনোরোগ নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান করতে যান। মনোরোগ নিয়ে ওনারা বলেন, ওনাদের ছাত্রীরা একটি সুন্দর নাটক পরিবেশন করেন দিশা নামে। তো সেখানে আমাদের এই অঙ্কের বিষয়টা ওনারা জানতে পারেন, এবং তারপরে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের বলেন যে জানেন সৌম্যবাবু, এখন আমাদের কাছে প্রচুর মা আসছেন যারা নিয়ে আসছেন যে তাদের বাচ্চার শেখার অসুবিধা। তো শেখার অসুবিধা আমরা যখন তার সঙ্গে কথা বলছি, আমরা দেখতে পাচ্ছি তাদের বেশিরভাগেরই মানে ডিসক্যালকুলায় তারা ভুগছে, অঙ্ক শেখার অসুবিধা। আচ্ছা, এবং তারা সবাই ফ্র্যাকশনে তাদের অসুবিধা। তাহলে এমনটা তো নয় সব বাচ্চা বাই বর্ন তারা ওই সমস্যাটা নিয়ে জন্মেছে। তার মানে কি মেথোডোলজির একটা প্রবলেম, যে মেথডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা তার কাছে মূর্ত থেকে বিমূর্তে না গিয়ে তাকে বিমূর্তটাই বলছি তুমি মুখস্থ করো। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দেখুন স্যার একটু আগে বললেন যে এককে আমরা যদি সমান দুভাগ করি, এটাকে আমরা পাই 2 ভাগের 1 ভাগ বলি, অর্ধেক বলি, আধটা করলাম দিয়ে আমরা বলি 2 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে আমরা লিখি এইভাবে যে এই যে দেখো 2 ভাগ করে তার 1 ভাগ, তাহলে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। ঠিক আছে, আবার যদি আমরা 4 ভাগ করি, তার এই একটা ভাগ নিই, তখন আমার এটা হয়ে যাবে 4 ভাগের 1 ভাগ। এবারে আমরা একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা সবাই জানি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। এটা মুখস্থ করার থেকে আমরা যদি একটু হাতে কলমে করি দেখি, ধরুন এটা কত, 2 ভাগের 1 ভাগ। এটা কত, 4 ভাগের 2 ভাগ। আর এখানে
আমি নিলাম 8 ভাগের 4 ভাগ। আচ্ছা, এরা তিনজনেই কি সমান নয়? এক সেকেন্ড, এটাকে 8, এইটাকে এই বড় হ্যাঁ, এই যে গেল? বড়টাকে ওটাকে 8 ভাগ 8 করে ভাগ নেওয়া করে, হয়েছে। হ্যাঁ ঠিক, এটা বলে দাও। 8 ভাগ করে আমরা এইগুলো একটা করে পেয়েছি। এটা 8 ভাগের 1 ভাগ, এটা 8 ভাগের 2 ভাগ, 8 ভাগের 3 ভাগ, 8 ভাগের 4 ভাগ। চারটে। আবার এখানে একটা গোটাকে 4 ভাগ করে এটা পেয়েছি, তাহলে 4 ভাগের 2 ভাগ। তাহলে এবার দেখুন এই যে আমি 2 ভাগের 1 ভাগটা নিয়েছি, এই 2 ভাগের 1 ভাগটা কিন্তু এই দেখুন 4 ভাগের 2 ভাগের সঙ্গে মিলে যাচ্ছে। আবার আমি যদি এটাতে বসাই, দেখুন এটাও কিন্তু 2 ভাগের 1 ভাগের সমান। তার মানে এটা সমান কি 2 ভাগের 1 ভাগ। তার মানে দেখুন 2 ভাগের 1 ভাগের লব এবং হরকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তবেই কি এটা পাচ্ছি না? একদমই পাচ্ছি। আবার এখানে 2 ভাগের 1 ভাগের ওপর নিচকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, এটা পাচ্ছি না কি? তাহলে এটা আমাদের কিন্তু মুখস্থ করার দরকার হয় না, যদি আমরা এই সামান্য কিছু উপকরণ ব্যবহার করে করি। এগুলো কিন্তু বাচ্চারা নিজেরাই করতে পারবে। শুধু তাই নয়, এখানে আমরা কি ভেবে দেখেছি সে কত সুন্দর কোণের ধারণা পাবে, যে একটা বিন্দুর চারিদিকে 360 ডিগ্রি কোণ, 360 ডিগ্রিকে 2 ভাগ করলে এখানে 180 ডিগ্রি কোণ হচ্ছে। এখানে কত হচ্ছে? 360কে আমরা যদি 4 ভাগ করি, এখানে আমার 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এখানে আমার কত ডিগ্রি? এই যে ব্যাপারগুলো, মানে জ্ঞানটা আমরা যদি এরকম মানে খণ্ডিতভাবে না দেখে একটা সমন্বিতভাবে দেখি, তাহলে কিন্তু আমরা নিজেরাই পথ খুঁজে পাবো যে কিভাবে আমরা শিশুদের কাছে এগুলো নিয়ে পৌঁছাবো। স্যার আর কি ম্যাজিক আছে ভগ্নাংশে, বলুন। দেখুন, একটু আগে আমি আলোচনা করলাম যে 914 এই 1 মানে কত আমরা এটার সাহায্যে বোঝাতে পারি। কিন্তু যদি আমি একটা শিশুকে বলি যে 1 দশমিক ধরা যাক আমি বললাম 2, 3, 4, এই যে সংখ্যাটার, এটার এই 2 এর মানে কত, 3 এর মানে কত, 4 এর অর্থ কি, 4টা আসলে কি, এটা কি আমরা ওদের কাছে ভিজুয়ালাইজ করতে পারি না? পারি। আমরা একটা খুব সুন্দর উপকরণ ব্যবহার করব এখানে। এটা প্রিসাইজলি বানানো একটা উপকরণ। এটা আমরা জোডোগান বলে একটি সংস্থা, তারা এই বাচ্চাদের পড়াশুনো নিয়ে খুব সুন্দর সুন্দর এই ধরনের কিছু ইকুইপমেন্টস বানায়, ওদের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। দেখুন, এটা একটা ব্লক। এই ব্লকটা 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর এটার 10 বাই 10 আর এদিকে 1 সেন্টিমিটার। তার মানে বলুন তো, এটার ক পিস দিলে এটা হবে? 10 পিস দিলে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? 10 ভাগের 1 ভাগ। আচ্ছা, এবারে দেখুন এই 10 ভাগের 1 ভাগের নাম কি আমরা দিই? বলি দশাংশ। 10 ভাগের 1 ভাগ, দশাংশ। আর যদি এটাকে আবার আমরা 10 ভাগ করি, এরকম একটা টুকরো পাবো। তাহলে এটা হচ্ছে কি 100 ভাগের 1 ভাগ। তার মানে এই টুকরোটা আমার হচ্ছে 10 ভাগের 1 ভাগ, এই টুকরোটা আমার হচ্ছে 100 ভাগের 1 ভাগ। তার মানে এই গোটার জিনিসটাকে 100 টুকরো করলে আমরা এরকম পাবো। আর এইটাকে যদি আবার 10 ভাগ করি, এরকম পাবো। তার মানে এইটাকে আমরা 1000 ভাগ করলে এরকম পাবো। তার মানে এইটা হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। তাহলে এবার দেখুন আমি এই সংখ্যাটা বানাচ্ছি 1.2, তার মানে আমার 10 ভাগের 2 ভাগ 2টো, 0.03 মানে 100 ভাগের 3 ভাগ, আর 0.004 মানে 1000 ভাগের 4 ভাগ। একদম চোখের সামনে, বাহ, চোখের সামনে। এই অথচ এই জিনিসটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই জিনিসটা বোঝা আমি বাচ্চাদের যখন শেখাতে গেছি, তখন আমি যতটা ভালোভাবে বুঝেছি, আমি যখন পড়তাম তখন বুঝিনি। একদমই, মানে দশমিকের বাদিক ডান দিক কিছু দেখতে পাওয়া যায় না, শুধু সর্ষে ফুল দেখা যায় চোখে। মানে দশমিকটা যদি শিখে নেওয়া যায় না, মানে এটা শিল্প বিপ্লবের থেকে কম নয়। সত্যি মানে এটা হলুদ বিপ্লব করে দিলেন আপনি এইটা শিখিয়ে। আমি বলে নিই যে অনেক দিন আগে মাদ্রাজ থেকে ওখানে একটা অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন থেকে একজনকে আনিয়েছিলাম। তারা খেলাঘর বলে মৈত্রী দেবীর যে প্রতিষ্ঠান, সেখানে 6 দিনের একটা ওয়ার্কশপ হয়। তাতে উনি শেখালেন, আমাদের এখানে সেরকম শিখেছে যে আপনি যদি 2.34445 তাকে ভাগ দিচ্ছেন 4 পয়েন্ট সামথিং দিয়ে, এই ভাগটা এইরকমভাবে জিনিস দিয়ে একটা করে ফেলা যায়। হ্যাঁ, একটা ডেসিমিলের অঙ্ক, যোগ গুণ ভাগ আপনি করতে পারবেন। মানে এই যে মূর্ত রূপ যেটা বলছে সৌম্য, সেই মূর্ত রূপটা যে কত ভালোভাবে বাচ্চাদের বলতে, সত্যি একদম মূর্ত রূপ, মানে যথার্থই যাকে বলে।
এবং এটার জন্য কিন্তু আমাদের বইয়ে, আমাদের যে 4-5 এর বইয়ে, সেখানে কিন্তু গ্রাফ পেপার ব্যবহার করতে বলা হয়েছে। আচ্ছা, গ্রাফ পেপারের সাহায্যে সে করবে। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই সুন্দর এবং আমাদের এইভাবেই আমাদের শেখাটা দরকার, তবেই সে শেখার একটা মানে খুঁজে পাবে, নইলে সে মুখস্থ করবে এবং মুখস্থ করে তার লজিক সেন্স কিন্তু সে হারাবে। একদম, মানে বিশ্লেষণ করে পড়া। হ্যাঁ। আর এই যে মূর্ত রূপের কথা বলছেন স্যার, একটু আগে বলছিলেন লসাগু গসাগু ছুঁয়ে দেখা যায়, মানে অদ্ভুত, লসাগু গসাগু ছুঁয়ে দেখা যায়, এটা কি করে সম্ভব? এইটা আসুন, কি করে সম্ভব? একদমই একদমই, মানে একটা শিশু কে যদি আমরা বলি যে 5 গণিত 3, এটা সে যদি এরকম উত্তর করে দেয় 5 3 15, তার মানে সে গুণ শিখেছে এমন কিন্তু নয়। সে এই 5 আর 3-এর গুণ দিয়ে একটা গল্প বানাতে পারছে, তো যে আমার কাছে একটা পেন আছে যার দাম 5 টাকা, 3টে পেনের দাম তাহলে কত, তবে বুঝবো যে সে গুণটা শিখেছে। ঠিক সেরকম ভাবে 5 আর 3-এর লসাগু দিয়ে যদি সে গল্প বানাতে পারে, তবে বোঝা যাবে যে সে লসাগুটা শিখেছে। এই পদ্ধতিতে লসাগু শেখার কথা কিন্তু 4র্থ শ্রেণীর, 5ম শ্রেণীর, 6ষ্ঠ শ্রেণীর বইয়ে আছে। আমি সেখান থেকে এটা বানিয়েছি। দেখুন, এখানে আমার কাছে 1 থেকে 100 একটা পরপর কাগজে লিখেছি, আর আমি কতকগুলো কাগজ নিয়েছি যাতে এই দাগটা টানা আছে, মানে সমান মানের দাগ টানা আছে, সমান মাপের। এবারে আমি তার থেকে 2 হাত ছাড়া ছাড়া কেটে নিয়েছি, দিয়ে আমার কাছে কিছু জানালা তৈরি হয়েছে। আমি যখন এটা বসাচ্ছি, দেখুন আমি কাকে কাকে দেখতে পাচ্ছি, বাহ, 3 6 9, তিনের তাহলে গুণিতক। এরা কারা? 3 6 9, এরকম করে আমি লিখছি 12 15, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 21, তারপরে হচ্ছে 24, এইভাবে চলছে। এবারে যদি আমি 8টাকে বসাই, হ্যাঁ, এরা তাহলে কারা? এরা হচ্ছে 3-এর গুণিতক, এরা হচ্ছে 3-এর গুণিতক। এবারে যদি আমি 7 ঘর ছাড়া ছাড়া কেটে এটাকে বসাই, তাহলে আমি কাকে কাকে দেখতে পাবো? দেখুন, আমরা 8-এর গুণিতক দেখতে পাচ্ছি, 8 16 24 32 40। গুণিতক মানে 8 দুগুণে 16, 3 8 24। হ্যাঁ, একদম, 8 3 24, 8 4 32, এরকম ভাবে চলছে। এবার যদি আমি এটার উপর এটা বসাই, তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি 8 আর 3-এর সাধারণ গুণিতক, মানে 8-এরও 3-এরও। তারা কারা? 24 48 72 96, এভাবে একদম চলেই যাচ্ছে। এবারে এদের মধ্যে সবচেয়ে ছোটকে, সবচেয়ে ছোট কথাটার মানেই হচ্ছে লঘিষ্ঠ। তাহলে সবচেয়ে ছোট লঘিষ্ঠ, এই যে কথাটা, এটা মানে বুঝলো। এবং দেখুন এখানে সে দেখতে পাচ্ছে 24 হচ্ছে লঘিষ্ঠ সাধারণ, মানে 8-এরও 3-এরও আর গুণিতক। এবারে যদি আমি এখানে 5-এর গুণিতকের এই কার্ডটা বসিয়ে দিই, তাহলে আমি পাবো, এখানে আমি কাউকেই পাচ্ছি না, দেখুন, কারণ 100-র মধ্যে সাধারণ গুণিতক নেই। 3 7 এবং 5-এর সাধারণ গুণিতক, আমাকে এবারে কার্ডটা বাড়াতে হবে। আমি আরও একটা উদাহরণ দিই, 6-এর গুণিতক, এই দেখুন 6-এর গুণিতক, আর এখানে 5 দিয়ে দিলাম, এই দেখুন সাধারণ গুণিতক হচ্ছে 30 60 90। এরা আবার দেখুন এগুলো আবার 30-এর গুণিতক। তাহলে এইভাবে কিন্তু সত্যি সত্যি খেলতে একদম খেলতে খেলতে মজার চলে। এবং আপনাদের সাথে আনন্দের সাথে জানাই, নদিয়া থেকে আমাদের একটি বাচ্চা ক্লাস দেখতো, বেথুয়া দহরির প্রদীপ্ত কুমার দে। সে বেথুয়া দহরি থেকে এইরকম কার্ড বানিয়ে সে করেছে কি, একটা নিজে করেছে, দিয়ে বাকিগুলো জেরক্স করে নিয়েছে, কারণ যাতে একই মাপের হয়, নাহলে তো এদিক ওদিক হলে তো হোলগুলো তো আসবে না। দিয়ে সেটার ভিডিও আমাদের পাঠিয়েছে। তার বাড়িতে কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই, সে তার দিদিমণির ফোন থেকে তার ছবি পাঠিয়েছে আমাদের। বাহ, তাহলে শিশুদেরকে যদি আমরা এনকারেজ করি, শিশুদেরকে যদি উৎসাহী করি, তারা কিন্তু সুন্দরভাবে জিনিসগুলো শিখতে পারে, এবং তার যথেষ্ট রসদ কিন্তু আমাদের বইগুলোতে আছে। রবীন্দ্রনাথ ঠিক এরকম বলছেন, আমি রবীন্দ্রনাথ থেকে একটু কোট করছি, বলছি বালক অল্পমাত্র যেটুকু শিখিবে তখনই তাহা প্রয়োগ করিতে শিখিবে। শিশুর মন যতটুকু শিক্ষার ওপর সম্পূর্ণ কর্তৃত্ব লাভ করিতে পারে, অল্প হইলেও সেইটুকু শিক্ষাই প্রকৃত শিক্ষা। এইটা হচ্ছে শিক্ষার আসল ব্যাপার। বাচ্চাকে আমাকে মানে উৎসাহিত করতে হবে, সে নিজে যাতে ভাবতে পারে, চিন্তা করতে পারে, প্রশ্ন করতে পারে। শিক্ষার কাজ হচ্ছে সেটা, প্রশ্ন করতে শেখা, চিন্তা করতে শেখা, খুঁজে বার করবার শেখা। এইটা আমাদের হয় না।
সেইটা সৌম্য সেটা যেটা শুরু করেছে সেটা ঠিক অপূর্ব। কত 2 বছর ধরে ও এই কাজটা কি 2 বছর কি আরো বছর? হ্যাঁ, 2 বছর। জুন মাস থেকে শুরু করেছি 2020। এখানে আমাদের রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয় সহ নানা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বেশ কিছু অভিভাবক অভিভাবিকা, কিছু ডাক্তার, বিজ্ঞানী, সকলে মিলে আমরা চেষ্টা করছি। সকলে মিলে এটা একটা যৌথ প্রয়াস, সেই আমাদের বাচ্চাদের কাছে শেখাটা আনন্দের করার। এবং আবার বলি যে মানুষটি আমার পাশে এই মুহূর্তে রয়েছেন, তিনি কিছুদিন আগে ওই ক্লাসের জন্য তার এই রকম বয়সে গিয়ে আমাদের 2 দিন ধরে ওয়ার্কশপ করে এসেছেন। বিজ্ঞানের নিয়মগুলো কি করে শিখতে পারি, একদম সেগুলোকে আমরা ভালো করে রেকর্ড করেছি। তো স্যার যে পথ আমাদের দেখিয়েছেন, আমরা সেই পথে চলার চেষ্টা করছি। আর এই পাগল ছেলে 1 বিঘে জমি কিনে ম্যাথমেটিক্স মিউজিয়াম, অঙ্কের উপর মিউজিয়াম তৈরি করছে সেই গ্রামে। সাধুবাদ জানাতে হয় এমন উদ্যোগকে। মানে আজকে যথার্থই লার্নিং ইন অ্যাকশন যাকে বলে, সেটা আমরা এই টেবিলটার মধ্যে ধরতে পেরেছি, সেটাকে আমার মনে হয়। আমরা আলোচনার ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গায় রয়েছি, আমি দেখছি আরও অনেক কিছু কিন্তু বাকি আছে, কিন্তু সময় আমাদের একেবারে শেষ। কাজেই এই পর্ব আমরা এখানেই শেষ করব, কিন্তু কথা দিচ্ছি আগামী পর্বে এই আলোচনায় আবারও আমরা ফেরত আসব এবং সঙ্গে থাকবেন এই দুজন মানুষই। আপনারা আজকে আমাদের স্টুডিওতে এসেছেন এবং এরকম একটা অনুষ্ঠান চলছে, আমরা আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসবার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও জানাই, আপনারা রইলেন, দেখলেন, আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লেগেছে। আগামী সপ্তাহে এই পর্ব নিয়ে আবার ফেরত আসবো, কথা দিলাম। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।